কারশফের সূত্র দুইটা। কারশফের সূত্র কয়টি? কারশফের সূত্র দুইটি। এক নম্বর হলো জংশন সূত্র। জংশন সূত্র, জংশন সূত্র আমরা বলেছিলাম যে জংশন হলো যে দুইয়ের অধিক পথ যেখানে মিলিত হয়, দুইয়ের অধিক পথ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে জংশন বলে। আচ্ছা, তাহলে এখানে আমরা সূত্র বলতে পারি যে বর্তনীর কোন জংশনে প্রবাহমাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0। বর্তনীর কোন জংশনে প্রবাহমাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0। আমরা একটা বর্তনী এখানে ড্র করব। বর্তনী দেখো, এটা একটা বর্তনী, জটিল বর্তনী। জটিল বর্তনীতে আমরা জটিল বর্তনী খুব ভালো করে দেখাও। দেখো বর্তনীটা খুব ভালো করে ড্র করো। এখানে প্লাস মাইনাস একটু দাঁড়াও, এই পাশটা এদিকে আমি প্লাস দিছি না, মাইনাস, এদিকে মাইনাসটা হবে, ছোট করে দিয়ে আমি বড় দিব। হ্যাঁ, মাইনাস প্লাস, এদিকে প্লাস মাইনাস। প্লাসটা হলো উচ্চ বিভব প্রান্ত আর মাইনাসটা হলো নিম্ন বিভব প্রান্ত। তাহলে আমরা রোধের মানগুলি দিয়ে দিই। ধরো এখানে এটা E1, এটা E2, E3, ধরো এটা R1, R2, এটা R3, আচ্ছা এটা আমরা R2 দেই, R4, R5, এটা হলো ছোট R1, এটা হলো ছোট R2। দেখো বর্তনীটা ভালো করে ড্র করো। আচ্ছা, এখানে দেখো এই বর্তনীতে কয়টা তড়িৎ উৎস আছে? তিনটা, যার কারণে এটাকে জটিল বর্তনী বলা হয়। দুইয়ের অধিক যদি উৎস থাকে তাহলে এটাকে বলা হয় জটিল বর্তনী। আর জটিল বর্তনীতে ওহমের সূত্র প্রযোজ্য হয় না, এখানে কারশফের সূত্র প্রযোজ্য হয়। এখন আমরা প্রবাহমাত্রার ডিরেকশন গুলো আমরা দেই। প্রবাহমাত্রা কোন দিকে যায়? উচ্চ থেকে নিম্ন, প্লাস থেকে মাইনাসে। তাহলে এই যে প্লাস থেকে দেখো, যেহেতু আমরা এটা প্রথম বর্তনী E1 ধরছি, তড়িৎ চালক শক্তি E1, তাহলে আমরা I1 ধরতে পারি। এই পুরো অংশটা I1 যাবে। আচ্ছা, বর্তনীর নামটা আমরা দিতে পারি। দেখো A B C D, মাঝখানে M দিলাম, N দিলাম। আমাদের বর্ণনা করার সুবিধার্থে আমরা নাম দিতে পারি, না দিলেও চলে। আচ্ছা দেখো, তাহলে এই প্রথম কোষ বা ব্যাটারি তড়িৎ উৎস থেকে প্রবাহমাত্রা I1 বের হলো, বের হয়ে সম্পূর্ণ অংশ DAM, অর্থাৎ NDAM, ND, এই পুরোটা অংশের মধ্যে I1ই থাকবে। পুরোটা অংশের মধ্যে কোথা থেকে শুরু হবে? এখান থেকে NDAM। তাহলে এর মধ্যে I1 আসতেছে, এই I1। আবার এদিক থেকে E2 থেকে I2 বের হবে। কি বের হবে? I2। তাহলে পুরোটার মধ্যে I2 যাবে, এখানে I2 যাবে, কারণ দেখো NCBM, NCBM I2। I1 এবং I2 এসে N জাংশনে
এম জাংশনে মিলিত হবে, এম জাংশনে মিলিত হয়ে দুইটা মিললে হবে I3, ধরে নিছি আমরা I3 হয়ে R3 এর মধ্য দিয়ে এই যে তোমার তৃতীয় যে তড়িৎ উৎস আছে সেখানে ঢুকবে, তাহলে এটা হলো E3, এজন্য I3 দেওয়া হয়েছে। আবার দেখো E3 এর প্লাস থেকে I3 বের হবে, কি বের হবে? I3 বের হয়ে এন জাংশনে আবার দেখো কিন্তু বিভক্ত হয়ে যাবে, তাহলে ওইদিকে যাবে I1, এদিকে যাবে I2। এই প্রবাহ মাত্রার ডিরেকশনটা ভালো করে বুঝতে হবে। এর কারো কোনো সমস্যা আছে? আবার দেখো, আমি ইচ্ছা করে দেখো এই পাশে E1 ধরছি না, E2 ধরছি, ইচ্ছা করলে এই পাশে E1 ধরতে পারতাম, এই সময় E2 ধরতে পারতাম, এটা তোমার ইচ্ছার ব্যাপার। যেহেতু E1 ধরছে তাহলে এই দিক থেকে I1 বের হবে, তাহলে I1 এই অংশটা, I1 এই পাশের অংশটা, আর I2 হলো এই পাশের অংশটা, আর মাঝখানের যে সংযোগ এর মধ্যে যাবে কি I3। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে কি বলছে? বর্তনীর কোন জাংশনের প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0। তাহলে এখানে দেখো এম জাংশন, এখানে জাংশন কয়টা? দুইটা, একটা এম আর হলো এন, বাকিগুলো কিন্তু বিন্দু এ বি সি ডি, এগুলোর বিন্দু, কারণ দুইটা পথ মিলিত হয়েছে। আর এম আর এন এর তিনটা, দুইয়ের অধিক পথ মিলিত হয়েছে, এই জন্য এগুলো কি জাংশন। জাংশনে দেখো এম জাংশনে I1 এবং I2 ইন করতেছে আর I3 আউট হইতেছে, যেগুলো ইন করে সেগুলো প্লাস আর যেগুলো আউট হয় সেগুলো মাইনাস। আবার এখানে দেখো এন জাংশনে I3 ইন করতেছে, I1 আর I2 আউট হইতেছে, তাহলে আমরা এখানে দিয়ে দেই এই যে আউট হইতেছে। E3 পরে I3 ওটা আসলে, হ্যাঁ E3 তে আমরা E3 ধরছেন, এটা ধরতে হবে তো I1 এবং I2 দুইটা মিলে যোগফল একটা কিছু ধরবো না। ধরো এদিকে আসে 3, এদিকে আসে 4, 4 3 আমি 7 লিখবো না, সেটাকে ধরছি আমরা I3, একটা কিছু ধরতে হবে। আচ্ছা, তাহলে এটা বুঝছো তো? তাহলে এখানে হ্যাঁ কোনটা না না ওই যে না না, এটা R1 এবং R2। R1 হলো কালকে ক্লাস কালকে বলেছিলাম অভ্যন্তরীণ কোষের অভ্যন্তরীণ রোধ, যদি থাকে তো দিব, না থাকলে নাই। যেমন E3 এখানে নাই, না হলে 0। তাহলে এখানে দেখো তো বর্তনীর কোন জাংশনে প্রবাহমাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল 0। যেসব প্রবাহমাত্রা ইন করতেছে ঢুকতেছে সেগুলো প্লাস, আর যেগুলো বাইর হইতেছে সেগুলো, এবং তাদের বীজগাণিতিক যোগফল। তাহলে দেখো আমি বলি এখানে এম জাংশনে দেখো তো কোনটা ঢুকতেছে? I1 না, তাহলে I1 প্লাস, তাহলে প্লাস I1, এই সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে কি যোগ। কোনটা আবার কোনটা ঢুকতেছে? I2, তাহলে প্লাস I2, এই সমষ্টি মানে যোগ। কোনটা বের হইতেছে? I3, তাহলে সেটা মাইনাস I3, এই যোগফল 0। তাহলে এটার যোগ এটা তিনটা যোগফল কি 0। তাহলে এটা কিভাবে লেখা যায়? বা I1 প্লাস I2 মাইনাস I3, তাহলে অর্থাৎ কি লিখতে পারি? I1 প্লাস I2 সমান সমান I3। এবার তুমি বলবে স্যার আমি এই জাংশনে এটা করব, তাহলে এই জাংশনে কি হবে? একই ঘটনা কিন্তু একই আসবে। দেখো তোমরাই বলো এন জাংশনে কি হবে? হ্যাঁ, তখন কি লিখবো? বের হচ্ছে কোনটা, ঢুকতেছে কোনটা? I3, তাহলে I3 লিখে I3 প্লাস যেহেতু সমষ্টি তাহলে I1 মাইনাস না, বের হচ্ছে না, প্লাস I2 মাইনাস ইকুয়াল 0 না। তাহলে কি লিখবো এটা? বা I3 মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল 0। তাহলে কি হবে? I3 সমান সমান I1 প্লাস I2। তাহলে দুটো কি একই হয়ে গেল না? এটা আর এটা কি একই সমীকরণ না? তুমি যে জাংশনই নাও জিনিসটা কি সমীকরণ একই আসবে। তাহলে এটা কিসের সূত্র? প্রথম সূত্র হলো জাংশন সূত্র। কি সূত্র? হ্যাঁ বলো তো কি জাংশন সূত্র, কে বলতে পারবে? হ্যাঁ, বীজগাণিতিক সমষ্টি 0। বীজগাণিতিক কথাটা কেন বলা হলো? ওই যে প্লাস মাইনাসের ব্যাপার আছে, যেগুলো ইন করতেছে সেগুলো প্লাস আর যেগুলো আউট হইতেছে মাইনাস, এই জন্য বীজগাণিতিক বলতে হয়। তাহলে মিশাই দিলাম, উঠাইছ? হ্যাঁ নিচের দা
এটা পারবে, এটা দেখতে হবে না, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড ল, দ্বিতীয় সূত্রটা পড়বো, সেটা লুপ সূত্র নাম্বার 2। আচ্ছা, লুপ সূত্র। এখানে লুপ দেখো, বর্তনীর কোন আবদ্ধ অংশকে লুপ বলা হয়। বর্তনীর কোন আবদ্ধ অংশকে, তাহলে এখানে একটা লুপ আছে, নাম বলো তো। একটা হলো এ এম এন ডি এ, একটা লুপ। আর এই পাশে আরেকটা লুপ আছে এম বি সি এন এম। লুপের যেখান থেকে শুরু হয় সেখানে শেষ করতে হয়, যেখানে শুরু হয়। তাহলে এ এম এন ডি আবার এতে যাইতে হবে, বুঝছো? তাহলে লুপ কয়টা আছে এখানে? 3টা আছে। এই যে একটা, দুইটা, আরেকটা হলো পুরাটা এ বি সি ডি, এ বি সি ডি এ, বুঝছো? তাহলে লুপ কোন, আচ্ছা, বর্তনীর কোন লুপের, বর্তনীর কোন লুপের, হ্যাঁ আমার সাথে চলে যাবে, বর্তনীর কোন লুপের বিভিন্ন রোধের বিভিন্ন রোধের ও উহার প্রবাহ মাত্রা গুলোর, বিভিন্ন রোধের প্রবাহ মাত্রা গুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি, বর্তনীর কোন লুপের বিভিন্ন রোধের ও উহার প্রবাহমাত্রাগুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক শক্তি গুলোর বীজগাণিতিক সমষ্টির সমান। বর্তনীর কোন লুপের বিভিন্ন রোধ, বিভিন্ন রোধের, রোধের নাতে বিভিন্ন রোধ দাও, বিভিন্ন রোধ ও উহার প্রবাহমাত্রাগুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক শক্তিগুলোর বীজগাণিতিক সমষ্টির সমান। দেখো, ভালো করে পড়ে নাও, পড়ো একবার, মনোযোগ দিয়ে পড়ো কি বলছে। তাহলে আমরা যে কোনো একটা লুপ নিব, ধরি আমরা একটা লুপ নেই এ, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। লুপটা তুমি ইচ্ছা করলে এ থেকে শুরু করতে পারো, এ এম এন ডি এ, তাই না? তুমি ইচ্ছা করলে ডি এ এম এন ডি, তাই না? যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, আবার সেখানেই শেষ করতে হবে। তো এই যেহেতু প্রথম অক্ষর আমরা এই জন্য শুরু করি, সমস্যা নাই। তাহলে এ এম এন, আচ্ছা আমরা বড় লুপ নিলে ভালো হয়, বড়টা নিলে বুঝতে সুবিধা হবে। বড় লুপ কোনটা দেখো তো? হ্যাঁ, এ বি সি ডি এ, তাই না? এত লুপে কি বলছে? বর্তনীর কোন লুপের বিভিন্ন রোধ, দেখো এই লুপের বিভিন্ন রোধ আছে না? কি কি আছে দেখো তো? R4, R5, R2, R1, আবার ছোট ছোট দুইটা আর আছে, তাই না? এই যে রোধ ও উহার প্রবাহ মাত্রা, প্রত্যেকটা রোধের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাদের গুণফলের বীজগাণিতিক সমষ্টি কার সমান হবে? ওই লুপের তড়িৎচালক শক্তিগুলোর বীজগাণিতিক সমষ্টির সমান। এখন বীজগাণিতিক কথার অর্থ হলো আমার চলার পথে যেসব প্রবাহ মাত্রা চলতেছে, আমার চলার দিকে, আমি যেদিকে চলতেছি, আমি কোন দিকে চলতেছি দেখো তো? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ,
তা আমার চলার দিকে যেসব বিদ্যুৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয় সেগুলো প্লাস, আর আমার চলার বিপরীত দিকে হলে সেগুলো হবে মাইনাস। ক্লিয়ার? আমার চলার দিকে প্রবাহ মাত্রাগুলো প্লাস, আর আমার চলার দিকে প্রবাহ মাত্রাগুলো মাইনাস। এখন দেখো তো এখানে বিভিন্ন রোধ বলছে, তাই না? তো কতগুলো রোধ আছে, আমি কোথা থেকে ধরবো? যেহেতু আমি এখান থেকে ধরছি, এ থেকে শুরু করছি, তাহলে ধরি R4, তাই না? R4, তারপরে কি আছে R5, তাই না? তারপর কি আছে, এটা বোঝানোর জন্য বলতেছি, R2। এরপরে কি আছে, এখানে ছোট্ট একটা R আছে, ছোট R2। তারপরে এখানে R1 আছে। আচ্ছা, এই যে R1 দিছি, ও আরেকটা আছে, আরো একটা দেখতে পাচ্ছ সবাই? এই সিপাত এদিকে। তাহলে কয়টা তুমি গুনে নিবা, কয়টা? 1 2 3 4 5 6, 6টা রোধ ও উহার প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক গুণফলের প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি। তাহলে রোধের সাথে কি গুণ করতে হবে? তার প্রবাহ মাত্রাগুলো। দেখো R4 এর মধ্যে দিয়ে কোন প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে? I1। তাহলে R1 I1। তাহলে আমি যেদিকে চলতেছি, আমি চলছি A থেকে B এর দিকে, তাহলে I1 কোন দিকে যাচ্ছে? সেই দিকে না? সেই দিকে না? যাচ্ছে কিনা? ভালো করে শোনো, আমি আমার চলার পথে যেসব প্রবাহ মাত্রা চলতেছে সেগুলো কি হবে? প্লাস। তাহলে এটা I1 কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। এই যে এই গুণফল কার কার? রোধ আর প্রবাহ মাত্রার গুণফল। প্লাস কেন দিলাম? আমার চলার দিকে। আচ্ছা, R5 এর মধ্যে কোনটা যাচ্ছে? I2। তাহলে R5 I2। তাহলে এদিকে আমার চলার দিকে না বিপরীত দিকে? এই ওদিকে কে? এদিকে ফর মাথা নিচ করে আছে কেন? তাহলে দেখো R5 এর ভিতরে কি যাচ্ছে? I2। I2 কি আমার চলার দিকে না বিপরীত দিকে? এই যেটা মাইনাস। এই আচ্ছা, R2 এর মধ্যে কোনটা যাচ্ছে? I2। তাহলে প্লাস হবে না মাইনাস? আচ্ছা, ছোট R2 ওই I2 যাচ্ছে, তাই না? এর পুরো অংশ হচ্ছে I2। হ্যাঁ, I2 মাইনাস। R1, হ্যাঁ আমি কিন্তু আবার এদিকে যাচ্ছি, এটা প্লাস। I1 প্লাস, এটাও I1 প্লাস। এখন এই যে রোধ ও প্রবাহ মাত্রাগুলোর গুণফল হবে না? গুণফলের বীজগাণিতিক সমষ্টি। ওই যে প্লাস মাইনাস গেল বীজগাণিতিক, তার সমষ্টি হলো এই প্লাস, এই যে প্লাস, এই প্লাস, এই প্লাস, এই প্লাস। বুঝছো? বুঝা গেছে প্লাস মাইনাস কেমনে, কোথায়, কিভাবে হইলো? এরপরে বীজগাণিতিক সমষ্টি দেখো, ওই লুপের, বুঝছো, ওই লুপের তড়িৎচালক শক্তিগুলোর বীজগাণিতিক সমষ্টি সমান। এই যে সমান চিহ্ন দিয়ে দিলাম, তাহলে সমান চিহ্নের পাশে কি বসবে? তড়িৎচালক শক্তি। কি শক্তি? তড়িৎচালক শক্তি। দেখো এই লুপে কয়টা আছে? আমি যে লুপটা ধরছি কয়টা আছে? E1 E2। এখন আমার চলার পথে, ভালো করে শোনো, তড়িৎচালক শক্তির মধ্যে দুইটা প্রান্ত আছে, কয়টা? একটা প্লাস, একটা মাইনাস। আমার চলার পথে যদি ধনাত্মক প্রান্ত আগে দেখা পাই তাহলে সেটা হবে মাইনাস, আর ঋণাত্মক প্রান্ত আগে দেখা পাই সেটা হবে প্লাস। আবার বলি, আমার চলার পথে যদি ধনাত্মক প্রান্তটা আগে পড়ে তাহলে সেটা হবে মাইনাস, আর ঋণাত্মক প্রান্ত যদি আগে পড়ে সেটা হবে প্লাস। তাহলে এখানে আমি চলতেছি, দেখো A B C D এর দিকে যাচ্ছে, তাই না? তো চলার পথে E2 এর কি ধনাত্মক মান আগে পড়ছে না? এজন্য E2 টা হবে মাইনাস, মাইনাস E2। আবার এটার ক্ষেত্রে প্লাস হবে, কেন? মাইনাস আগে, এই জন্য প্লাস হবে। এই E1, ঠিক আছে? আমার চলার পথে তড়িৎচালক শক্তির ধনাত্মক প্রান্ত যদি আগে পাই তাহলে সেটা হবে মাইনাস, আর ঋণাত্মক প্রান্ত যদি আগে পাই তাহলে হলো প্লাস। তাহলে আমার চলার পথ আমি কোন দিকে চলতেছি? A থেকে B, B থেকে C, C থেকে D, D থেকে A। তাহলে আমি এদিকে চলতেছি না? পেন্সিল থাকলে তোমার যখন পরীক্ষার ভিতরে পেন্সিল দিয়ে দাগ দেবা, পেন্সিল দিয়ে এরকম, এইরকম, এইরকম,
ঠিক আছে, পরে দাগটা মিশিয়ে দিবা। তাহলে তো চলার পথে দেখো এই যে চলতেছি না, তাহলে কোনটা আগে পাইলাম? প্রথমে না, প্রথমে কোনটা আগে পাইছি? প্লাস, এজন্য মাইনাস, ই2 হবে মাইনাস। আবার চলার পথে এর কোনটা আগে পাইলাম? ই1 এর মাইনাস আগে পাইছি না, এজন্য প্লাস হয়েছে। ক্লিয়ার? এই হলো আমাদের লুপ সূত্র। তুমি যে বলো স্যার আমি উল্টা দিক করে নিব, কি দিক নিব? বুঝতে পারছো? এ বলে ক্লিয়ার? স্যার আমি উল্টা দিক কি নেবো? এ ডি এন, এ ডি সি বি এ, উল্টা দিকে যাব। উল্টা দিক গেলে এটা কি হবে? কি হবে? মাইনাস হবে না? এটা কি হবে? এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, আবার এটা কি হবে? প্লাস, এটা মাইনাস। ওই যে মাইনাস কমন নিলে আবার সব আগের মতো হয়ে যাবে। উভয় পক্ষে মাইনাস কমন নিলে আগের মতো হয়ে যাবে। তাহলে এইটা যতটা কঠিন মনে হচ্ছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুবই সহজ। অঙ্কের ক্ষেত্রে মান যদি দেওয়া থাকে না, খুব সহজ, এর চেয়ে সহজ আর অঙ্ক নাই। কিন্তু আমি যখন এভাবে বর্ণনা করবো তখন একটু কঠিন মনে হয়। তার সূত্র কি বুঝছো? এটা কারো কোনো অবজেকশন আছে? হ্যাঁ, কেন আমার আমি চলতেছি কোন দিকে? আমি কোন দিকে চলতেছি? এখন তুমি যদি স্যার আমি ছোট লোক নিবো, কোনটা নিবো? ছোট একটা করে দেখো, এ এম এন ডি এ, এই লুপ যদি নেই আমি, এ এম এন ডি, তুমি দেখো আমি এখানে ছোট করে দিই, এ এম এন ডি এ, এত লুপে কি হবে দেখো তো? I1 প্রমাত্রা আর হলো রোধ, প্রমাত্রা এই নিলয়, প্রমাত্রা রোধ, তাহলে I1 আর করলো, তারপরে প্লাস I3 R3 না? আচ্ছা, এখানে তো কোনো আর নাই, আছে এটা বাদ। এরপরে তাহলে আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে, তাহলে কি আছে? প্লাস R1 I1, তারপরে প্লাস R1 I1, এটা তো দেওয়া হয়েছে। তাহলে কটা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটে তো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, সমান সমান কি? চলার মধ্যে কোনটা আগে পাইছি? E3 কোনটা আগে? প্লাস মাইনাসটা আগে পাইছি না? তাহলে প্লাস E3, তারপরে প্লাস E1, এই হয়ে গেল। হয়েছে? ওঠানো হয়েছে? কারো কোনো ইয়ে আছে? আমি অঙ্ক দেখাবো, এই বর্তনীতে আমি অঙ্ক দেখাবো, এই বর্তনীতে। এখান থেকে সৃজনশীল বেশি আসে। এবার দেখো আমি এগুলো মিশাই দেবো, কিচ্ছু রাখবো না। এই বর্তনী আবার দেখাও, দেখো ভালো করে ড্র করো। এখানে দিলাম হলো 10 ওহম, এখানে 15 ওহম, এখানে 8 ওহম, এখানে হলো 12 ভোল্ট, এখানে 24 ভোল্ট, 18 ভোল্ট, তারপরে এখানে দিয়ে হলো 9 ওহম, এখানে দিয়ে হলো 6 ওহম, এখানে 1 ওহম, আর 2 ওহম দেই, 2 ওহম, এখানে 1 ওহম। হ্যাঁ, অঙ্ক করাবো, এই দিচ্ছি দেখো। একটু দ্রুত উঠায় নাও। প্রশ্ন হলো, প্রবাহ মাত্রাগুলো মান নির্ণয় করো। 2 নম্বর,
দেখাও যে যে কোনো লুপের মোট বিভব পার্থক্য ওই লুপের মোট তড়িৎচালক শক্তির সমান। শক্তির সমান। ঠিক আছে, চিত্রটা ভালো করে দেখে নাও, ভালো করে উঠা নাও। তাহলে আমরা আসি সমাধান। এক নম্বর কি চাইছে? প্রমাত্রা গুলো নির্ণয় করো না। প্রমাত্রা কি কি আছে এখানে? I1 I2। এখানে তড়িৎ উৎস কয়টা? তিনটা। তাহলে প্রমাত্রা কয়টা থাকবে? তিনটা থাকবে। তিনটা, যতগুলো উৎস ততগুলো থাকবে। তাহলে এখানে দেখো, আমরা জাংশন সূত্র আগে অ্যাপ্লাই করি। আগে কোনটা অ্যাপ্লাই করব? জাংশন সূত্র। তাহলে আগে বলি এম জাংশনে কি লিখতে পারি বলো তো? এম জাংশনে হ্যাঁ, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল I3। এটা এক নম্বর থাক। আচ্ছা, এবার দেখো, এবার যে কোনো একটা লুপ নিব, যে কোনো একটা কি নিব? লুপ নিব। ধরো ছোট লুপ নেই, এ এম এন বি এ লুপে। এত লুপে নেব, বলো তো লুপে কি কি ঘটনা ঘটবে? হ্যাঁ, রোধের সঙ্গে প্রমাত্রা গুণন, সেগুলোর সমষ্টি কার সমান হবে? ওই লুপের তড়িৎচালক শক্তিগুলোর সমষ্টির সমান। দেখো তো কোথা থেকে যেকোনো এক থেকে শুরু করবা, যেকোনো এক থেকে। এখান থেকে শুরু করি 10, তাই না? 10-এর মধ্যে কোনটা যাচ্ছে? I1 না I2 না I3? I1। তাহলে 10 চোখ বন্ধ করে 10 I1। ঠিক আছে, গুণফল কার কার গুণন হলো এখানে? প্রমাত্রা রোধের গুণফল। প্লাস দিব না মাইনাস দিব? আমি যাচ্ছি যেদিকে, ও তো সেদিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? 15 প্লাস 15 I1 এ যাচ্ছে, এই পুরো অংশ I1। তারপর ঘুরে নিচের দিকে আসতেছে না, এম থেকে ডাইভার্ট করলাম, কি আছে? I3, তাই না? I3 এখানে 8 আছে, তাহলে প্লাস 8 I3। আর কই আছে? এরপরে আবার এদিকে এন থেকে ডি এর দিকে যাইতেছি, এখানে 1 ওহম আছে, তো 1 এর মধ্যে কি যাচ্ছে? I1 যাচ্ছে না? তাহলে 1 I1 মানে কি? শুধু I1। শেষ, রোধ আর প্রমাত্রাগুলোর কাহিনী শেষ। কার সমান হবে? তড়িৎচালক শক্তিগুলোর সমষ্টির সমান। তা আমার চলার পথে দেখো 12 ভোল্ট, 12 ভোল্টের কোনটা আগে পড়ছে? মাইনাস। তাহলে কি হবে? 12 কি হবে? প্লাস। এই 12 প্লাস। তারপরে 18 ভোল্টের কোনটা আগে পড়ছে? তাহলে কি হবে? প্লাস। এই যে 18 প্লাস। খুব ইজি। আগে যেরকম এত কঠিন মনে হচ্ছে, এখন তা না। এখন যোগ বিয়োগ গুণ ভাগ, কি লিখবা? I3 এর আমি আউট করতে চাচ্ছি, I3 টাকে কি করব? আউট করলে আমরা একের সহযোগিতা নেব না? I3 কে সরাতে চাচ্ছি, I1 আর I2 বের করব। I1, তাহলে I3 কে সরাবো, তাহলে I3 সমান কি লেখা যায়? হ্যাঁ, সাইড নোট আমরা দিয়ে দেবো। দেখো এখানে
10 i1 থাক, 15 i1 পরে যোগ করবো, একবারে যোগ করবো 8 i3 কি লিখবো, i1 প্লাস i2 প্লাস i1, এখানে 12 আর 18 কত 30 না নাকি? হ্যাঁ, এবার দেখো তো আমাদের ফিজিক্স শেষ, প্রথম লাইনে ফিজিক্স শেষ, এখন হলো ম্যাথমেটিক্স, সাধারণ যোগ বিয়োগ সমীকরণ। দেখো তো কি হবে, এখানে 10 i1 থাক, 15 i1 গুণ করে দেই 8 i1 প্লাস 8 i2 প্লাস i1 ইকুয়াল কত 30। আর যোগ বিয়োগ ছাড়া আর কিছু আছে? i1 গুলো যোগ করো, কত হয় 10 15 25 আর 8 কত, হ্যাঁ আর এখানে i1 আরেকটা আছে না 34 i1 আর i2 আছে কত 8 i2 ইকুয়াল 30। এটাকে একটু ছোট করা যায় না 2 দিয়ে ভাগ দিয়ে? তোমরা 19 এর অনেক অঙ্ক করছো, তো 2 দিয়ে ভাগ দিয়ে কত হয়, নাকি 4 দিয়ে ভাগ যায়? যাবে না। আর যত সর্বনিম্ন যতটা যায় সেটা করতে হবে। তাহলে কত 17 i1 4 i2 15। এটা ছোট, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এরকম আরেকটা সমীকরণ হলেই তো করা যাবে নাকি? বলো। এই সাইড নোট দিয়ে দিও। কোথায় সাইড নোট লাগবে? এই যে এখানে 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 এই যে এখানে, তাই না? কি লিখবে? 1 নং হতে পাই, এতটুকু লিখলে হবে 1 নং হতে, আর কিছু লাগবে না। ঠিক আছে? এবার ঠিক আছে, হ্যাঁ? তাহলে এরকম আরেকটা সমীকরণ নিয়ে আসতে কি লাগবে? আরেকটা লুপ লাগবে। কোনটা নিব? এবার বড়টা নেই, বড়টার মধ্যে দেখো i1 আর i2 আছে, তাই না? অথবা এই পাশে ছোটটা নিলেও হবে, ইচ্ছা। ছোটটা নিবা? আচ্ছা নাও, তো ছোটটা নাও। আবার ছোটটা কি ab cnm, এত লুপে নিলা, এদিকে 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 এত লুপে। এবার নিজেরা করো, দেখে নিজেরা করো, আমি এটা করবো না। দেখি কারটা হয়, কে পারে। তুমি কোন দিকে যাচ্ছ আর প্রমাত্রা কোন দিকে আসতেছে, এগুলো এত ব্র্যাকেট দিতে হবে না, ডাইরেক্ট করে ফেলো, ডাইরেক্ট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, NCBMN তাহলে মাইনাস আসবে না, ইচ্ছা তোমার ইচ্ছা। এক্ষেত্রে মাইনাস আসবে, উভয়পক্ষে মাইনাস কমন নিয়ে কাটে দিলে হয়ে গেল, কোনো সমস্যা নাই। করো করো, এটা করো। তুমি যদি মাইনাসকে এড়াইতে চাও, মাইনাসকে এড়াইতে চাইলে তাহলে এইভাবে নাও, MNCBM, MN এদিক করে, তাহলে মাইনাস আসবে না, MNCBM সেভাবে করবা মাইনাস না আসার জন্য। MNCBM এত লুপে, এত কি কি আছে দেখো তো, 8i3 না, 8i3, তারপরে 2i2 প্লাস 6i2 9i2 শেষ, 4টা হয়েছে তো, সমান সমান 24 প্লাস 12। এটা আসে না? পারো? এটা আসে? i3 কে আউট করো, বোঝা, এদিকে বোঝার চেষ্টা করো। i3 কে সরাও, ওই 1 নম্বর সমীকরণ ব্যবহার করো, i1 প্লাস i2 2i2 পরে যোগ করে দেই 6i2 12 আর 24 কত 28 না, গুণ করে দাও
8I1 plus 8I2 plus 2I2 plus 6 28 কত আসে I1 একটা আসে 8I1 8 দিয়ে 10 হ্যাঁ ও 12 আর 24 36 না নেক্সট আমি যেগুলো 36 এটা যোগ করো 8 আর দিয়ে 10 16 16 আর 9 কত 25 25I2 ইকুয়াল এটা কি আর কাটাকাটি যায় তাহলে এটা সমীকরণ দিয়ে 2 3 2 আর 3 সমাধান করো এগুলো 9 10 এ বহুত সমাধান করছো অনেক পদ্ধতি আছে না অপনয়ন প্রতিস্থাপন বজ্র গুণন তোমার ইচ্ছা মাফিক একটা যেটা তোমার পছন্দ হয় সেটা করো যেকোনো একটাকে ক্যান্সেল করতে হবে হ্যাঁ না যোগ বিয়োগ হ্যাঁ যোগ বিয়োগ করবে কিন্তু একটাকে মিল করতে হবে যেকোনো একটাকে ক্যান্সেল করতে করে যোগ বিয়োগ করতে এটাকে কি বলে অপনয়ন বলে ওই দেখো 17I2 কে যোগ বিয়োগ করো এখানে 2 এর দেখো I2 এর সাথে কত আছে 4 আছে না তো ওটাকে 25 দিয়ে গুণ দাও কারণ এখানে I2 এর সাথে 25 আছে আর 3 এর 3 কে তুমি 4 দিয়ে গুণ দাও দেখো I2 সমান হয়ে যাবে এরপর বিয়োগ করো I2 ক্যান্সেল হয়ে যাবে I1 থাকবে করো এটা করে নিজেরা করো দেখো কিভাবে লিখবা আমি লেখা দেখে দেই এটা ভুলে গেছো না 9 10 এ পড়ছো ভুলে গেছো 2 গুণন 2 কে কত দিয়ে গুণ করব হ্যাঁ 25 2 গুণন 25 যোগ করতে হবে না বিয়োগ করতে হবে বিয়োগ কারণ দুইটার আগে প্লাস আছে এই যে 2 নাম্বার সমীকরণকে 25 দিয়ে করব কারণ 3 এর I2 এর সাথে কত আছে 25 এটার ওটা দিয়ে ওটা এটা দিয়ে গুণ করতে হয় মাইনাস 3 এর 3 কে করব আমি 4 দিয়ে হ্যাঁ করো করে বিয়োগ করলে হয়ে যাবে 25 গুণন 17 কত হয় 25 গুণন 17 কত হয় 425 এই দেখো 425 I1 তারপরে 4 পয়সায় 100 এই 4 100 I2 15 গুণন 25 কত হয় 375 আচ্ছা গেল এটাকে কত দিয়ে 4 দিয়ে 4 8টা 32 I1 4 পয়সায় 100 I2 আর 4 দিয়ে 4 17 কত 144 না 144 দুটো যোগ করব না বিয়োগ করবা তাহলে বিয়োগ করে চিহ্ন পরিবর্তন না এই চিহ্ন পরিবর্তন তাহলে I2 কেটে যাবে না তাহলে কত হবে 425 থেকে 32 বিয়োগ দিলে কত হয় এই বসে আছে কেন হ্যাঁ 393 এই যোগ বিয়োগ ভুল করা যাবে না কিন্তু আর এদিকে কত হয় 375 মাইনাস 144 231 এই এখন I1 এর মান বের করো হ্যাঁ 0.587 এত অ্যাম্পিয়ার একটা বের হলো মানে এইটা কোথায় বসে দিবা এক নম্বর বসে দিলে হবে আগে 2 অথবা 3 2 অথবা তাহলে I1 বসে দিলে I2 পাবো সে I1 আর I2 একে বসে দিলে I3 পাবো এই তো হয়ে গেল ভালো করে খেলো এটা কিন্তু ফিজিক্স কিন্তু এত কঠিন না না ফিজিক্সটাই কঠিন কিন্তু বাকি কিন্তু ম্যাথ তাই না 9 10 এর ম্যাথ মিলে বুঝেনি প্রথম লাইনে হলো ফিজিক্স তারপর হলো কি ম্যাথ আর ম্যাথ তো আমি শেখাবো না আর ফিজিক্স শেখাবো কি কম আরো তাহলে I1 কত হইলো
খরচ ক্যালকুলেটর সাথে রাখো। হ্যাঁ, এটা কি দিছে, এটা কি দিলা? আর সমীকরণ দিতে হবে না, আর দিতে হবে না। আয়ন বের হইলো, আর দিতে হবে না। আয়নকে কোথায় বসাও? যে কোনো একটাতে বসাও, 2 অথবা 3-এ বসাও। আয়নের মান 2 নম্বরে বসিয়ে পাই। হ্যাঁ, বসে আছে রে, এগুলো সাধারণ জিনিসগুলো পড়ে না। সময় শেষ, সময় শেষের দিকে, সময় শেষ, সময় শেষ। বাকি এটা আমরা কালকে করব। এই 2 নাম্বার দেখো, আবার কালকে আবার এটা করতে দিব। এই অঙ্কটা আবার করতে দিব কালকে, সবাইকে করতে দিব। তারপর আমি দিয়ে যাব, তাহলে মানগুলো চেঞ্জ করে আমি করতে দিব, তারপর দিয়ে যাব। 1 নম্বর অঙ্ক সবাই বাসায় করবা, সবাই বাসায় করবা। টাইম শেষ, টাইম ইজ ওভার।